রুবি একটা নাইটি পরে শোয়ার জন্য রেডি হয়ে বেডরুমে এসে দেখলো তার বর রোহন ল্যাপটপে কি যেন করছে আর মিটমিট করে হাসছে। রুমি রোহনের হাসি দেখে পেছন থেকে রোহনকে জড়িয়ে ধরে বলল, এত কিসের কাজ? ঘরে যে বউ আছে সেটা ভুলে গেলে চলবে? রুবির কথায় রোহন একটু বিরক্তি হয়ে বলল, আহ ছাড়ো না, একটা ইম্পর্টেন্ট কাজ করছি, এখন বিরক্ত করো না। রোহনের কথা শুনে রুবি একটু অভিমানের সুরে বলল, রাতেও তোমার কাজ? সারাদিন তো অফিসে কাজ করো, রাতে তোমায় একটু কাছে পাই, কিন্তু তুমি রাতেও কাজ করলে আমাকে সময় দেবে কখন? রুবির কথায় রোহন আরো বিরক্ত হয়ে রুবির হাত ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলল, সবসময় ঘ্যান ঘ্যান না করলেই নয়, দেখছো না কাজ করছি, শুয়ে পড়ো। রুবি আর কোনো কথা বলল না, খাটের বাকি অংশে গিয়ে শুয়ে পড়ল। রুবি শুয়ে পড়ায় রোহন উঠে ঘরের লাইট অফ করে ডিম লাইটটা জ্বালিয়ে দিল, এসে আবার ল্যাপটপে মুখ গুজে দিল। রুবি শুয়ে শুয়ে ভাবছে তার পুরনো দিনের কথা, যখন তাদের সদ্য বিয়ে হয়েছিল। তখন তাদের সবটা সময় রোমান্টিকতায় ভরপুর ছিল, কিন্তু এখন রোহনের বিয়ের 5 বছর হতে চলেছে। ভালোবেসেই বিয়ে করেছিল দুজন, 5 বছরের সুখী পরিবার ওদের, যদিও এখনো কোনো সন্তান হয়নি। কিন্তু রুবি বুঝতে পারে রোহন এখন আর তাকে খুব একটা সময় দেয় না। সেটা হতে পারে কাজের চাপে, আর নয়তো না আর কোনো কারণ হতে পারে না। রুবি সেটা ভাবতেও চায় না। এখনো ঘুমাওনি তাহলে? তোমার সাথে কথা না বলে কোনোদিন ঘুমিয়েছি? খেয়েছো? তুমি? খেয়েছি। কালের ফটোগুলো কিন্তু খুব সুন্দর ছিল, তাই না? অন্যের ফটো দেখতে বুঝি খুব ভালো লাগে? কেন অন্যের হবে কেন? তুমি তো আমার, শুধু আমার, কারোর নয়। বিয়ে করার কথা তো বলো না? সময় হলে সেটাও বলবো। সময়টা কখন হবে? যখন হবে তখন হবে। এখন কিছু ফটো দাও তো। ইস, শখ কত! ওই হাসবে না কেন? এমনি, আজ ফটো দিতে পারবো না বলে। আসো, একটা গরম খবর আছে। বাবা মা এখনো ঘুমোয়নি, তাই কলে আসতে পারবো না। পিক দাও। পিক দিতে পারবো না। আচ্ছা তাহলে বলো, কি গরম খবর? বলবো? খুব তাড়াতাড়ি বাবা ডাক শুনতে চলেছ। হোয়াট? সত্যি? ইয়াহু বলেই চিৎকার দিতে গিয়েও পারল না রোহন। তারপর কিছু লাভ ইমোজি সেন্ড করে বলল, জীবনে এতটা খুশির খবর আর পাইনি। তাহলে এবার আমাকেও খুশি করো। বলো তুমি কি চাও? তোমাকে, শুধু তোমাকে। মিসেস রোহন হতে চাই আমি। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট বলে শুয়ে পড়ল মারিয়া। এদিকে রোহনও মহা আনন্দে ঘুমোতে চলে গেল। এতক্ষণে হয়তো বুঝতে পারছেন মারিয়া আর রোহন সম্পর্কে। ওরা একে অপরকে ভালোবাসে। আজ থেকে 2 বছর আগে একটা পাবলিক বাসে মারিয়াকে দেখে রোহন। সেখান থেকে বন্ধুত্ব, তারপর প্রেম। মারিয়া একটা প্রাইভেট ভার্সিটি থেকে অনার্স করেছে। তার সম্পর্কে শুধু এতটুকুই জানে রোহন। আর মারিয়া জানে রোহন অবিবাহিত। যে যেমনটা যার কাছে বলেছে সে ঠিক ততটাই জানে। পরের দিন সকালে রুবি গোসল করে বসে আছে। এমন সময় রোহন ঘুম থেকে উঠে ব্যালকনিতে যায়। রুবি রোহনের দিকে তাকায় আর ভাবে কতই না ভালো ছিল সেই দিনগুলো, যখন রোহন ঘুম থেকে উঠে আগে রুবিকে খুঁজত। রুবি যেখানেই থাকতো সেখানে গিয়ে তাকে জড়িয়ে ধরে থাকতো কিছুক্ষণ। আজ রোহনের সেই ছোট ছোট আদরগুলো মিস করছে রুবি। রোহনের দিক থেকে চোখ ঘুরিয়ে নিল রুবি। এদিকে রোহন মারিয়াকে মেসেজ করে জানিয়ে দিল আজ সারাদিন তাকে নিয়ে ঘুরবে সে। সকাল 9টা। রোহন খাবার সেরে আয়নার সামনে এসে রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। আর রুবি রোহনের জন্য টিফিন রেডি করছে। রোহনের হাতে টিফিন দিতে দিতে রুবি বলল, আজ একটু তাড়াতাড়ি ফিরতে পারবে? কেন? আমার শরীরটা কেমন যেন লাগছে। তাড়াতাড়ি এসো প্লিজ। পারবো না, আজ মিটিং আছে। আমি ডক্টর আঙ্কেলকে পাঠিয়ে দিচ্ছি। রুবি আর কিছু বলল না। রোহন চলে গেল। বাসা থেকে বেরিয়ে মারিয়াকে কল দেয় রোহন। মারিয়া কল পিক করে। হ্যালো, সকালে মেসেজ করেছি দেখেছ? রেডি তো? তুমি কোথায়? তুমি ওই মোড়ে আসো, আমিও আসছি। রুবি রোহনের চলে যাওয়ার পর বসে বসে একটা উপন্যাস পড়ছে, কিন্তু কিছুই ভালো লাগছিল না।
তাই রোহনের ডক্টর আঙ্কেলকে কল করে একটু আসতে বলল। রুবি এবং রোহন শহরে থাকে, রোহনের বাবা মা গ্রামেতে। একটু পর কলিং বেল বাজলে রুবি সাথে সাথে গিয়ে দরজা খুলে দিল। ডক্টর ভিতরে প্রবেশ করলো। তারপর ডক্টরকে সব খুলে বলল রুবি। রুবির কথা শুনে ডক্টর একটু মুচকি হাসি দিয়ে বলল, তুমি শুয়ে পড়ো, আমি একটু দেখি। রুবি শুয়ে পড়লে ডক্টর কিছুক্ষণ প্রেসার সহ আরো কিছু টেস্ট করে বলল, রোহন কোথায়? ডক্টরের জবাবে রুবি বলল, সে তো অফিসে। হো, খুশির খবরটা তাহলে ওর টাটকা শোনা হলো না। কেন আঙ্কেল, কি হয়েছে? তুমি মা হতে চলেছ? মা? রোহনকে বলবে আমার চেম্বারে যেন মিষ্টির প্যাকেট পাঠিয়ে দেয়। ডক্টর আঙ্কেলের কথায় রুবি একটু লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, ঠিক আছে, বলবো। দেখো মেয়ের কাণ্ড, লজ্জার কি আছে? আমি তো তোমার বাবার মতো। আর একটা ইঞ্জেকশন দিয়েছি, এখনই উঠবে না, একটু রেস্ট নিয়ে তারপর উঠবে, কেমন? জি আঙ্কেল। অন্যদিকে তুমি আমাকে বিয়ে করছো কবে রোহন? কিছুদিন সময় দাও। কত সময় লাগবে? এসব সবার জানাজানি হবে তারপর? আরে না, চলো ফুচকা খাবে। তারপর রোহন মারিয়া ফুচকা নিয়ে পার্কের একটা কোণে গিয়ে বসলো। মারিয়া একটা ফুচকা মুখে দিতে দিতে বলল, 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে সব ঠিক করে আমাকে তোমার ঘরে তুলবে, ওকে? ওকে। এবার খুশি? খুব। রোহন মনে মনে ভাবছে রুবিকে আজকেই বলবো মারিয়ার কথা। ওকে বলবো আমি এখন তোমাকে নয়, মারিয়াকে ভালোবাসি, তাই তোমাকে আমার জীবন থেকে চলে যেতে হবে। বিকাল 5টা। রোহন মারিয়ার সাথে সারাদিন ঘুরে রুবিকে কিভাবে ডিভোর্সের কথা বলবে সেটার প্ল্যান করতে করতে বাসার দিকে রওনা হলো। এদিকে ডক্টর আঙ্কেলের কথা মতো রেস্ট নিতে গিয়ে কখন ঘুমিয়ে পড়ে নিজেও জানে না রুবি। বিকালে বিছানা থেকে ওঠে রুবি। প্রায় 4-5 ঘন্টা শুয়ে থাকার কারণে মাথাটা একটু ভার লাগলেও সেদিকে খেয়াল নেই মেয়েটার। সে আজ জানতে পেরে গেছে সে মা হতে চলেছে। বিছানা থেকে উঠে আয়নার সামনে আসে। রুবি নিজেকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। নিজেই নিজের মাঝে একটু পরিবর্তন লক্ষ্য করে রুবি। তারপর নিজের পেটে হাত বুলাতে থাকে, কিন্তু সে জানে না তার মেঘহীন আকাশটা ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। হঠাৎ একটা ঝড় আসতে চলেছে তার জীবনে। মেঘাচ্ছন্ন আকাশ। নিজেই নিজের মাথা থেকে পা পর্যন্ত বারবার দেখছে, আর নিজের অজান্তেই তার মুখে ফুটে ওঠে এ রাজ্য জয় করা হাসি। রোহন মারিয়াকে ড্রপ করে দিয়ে বাসায় চলে আসে। এসে দেখে রুবি ব্যালকনিতে দাঁড়িয়ে। রুবির দিকে খেয়াল না করে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায় রোহন। শাওয়ার শেষ করে রুমে এসে দেখলো রুবি তাকে দেখে মিটমিট করে হাসছে। হাসছো কেন? রুবি বলে, কেন বলবো তোমায়? মানে? আর তোমার হাসির রহস্য জানার খুব একটা ইচ্ছেও আমার নেই, মনে মনে বলছে রোহন। রুবি উত্তরের জন্য অপেক্ষা না করে মাথা মুছে আয়নার চাদর সরিয়ে আয়নার সামনে চায় রোহন। আয়নায় নিজেকে দেখতে গিয়ে একটা লেখা দেখতে পেল সে। তাতে আয়নার উপর সুন্দর করে লেখা ছিল, প্রেগন্যান্ট, উই গনো হ্যাভিং এ বেবি। লেখাটা দেখেই মুহূর্তেই থ বনে যায় রোহন। মাথা ঘুরতে থাকে। রুবির দিকে ফিরে চাইতেই রুবি লজ্জায় মুখ ঢেকে আবারও বলে, আমি কিছু বলবো না। রোহন রুবিকে দেখতে থাকে ভালোভাবে। রুবির মুখ ঢাকা, তবুও না, এই দেখার মধ্যে কোনো ভালোবাসা নেই, আছে ছলনা, অবাক হওয়া। তবুও ভালোবাসার অভিনয় করে রোহন বলল, কবে জানতে পারলে? বললাম না, আমি কিছু বলবো না। বলো না, ডক্টর আঙ্কেল এসেছিল। ও আচ্ছা, ভালো কথা বলে আয়নার উপর লেখাগুলো মুছে দিয়ে নিজের চুল ঠিক করতে শুরু করলো। নতুন অতিথি আসার খবর এতটা ইজিভাবে রোহন গ্রহণ করবে সেটা ভাবেনি রুবি। ভেবেছিল রোহন হয়তো খুশিতে পাগলামি করবে, তাকে উপরে তুলে ঘুরাবে, আদর করে কপালে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দিয়ে বুকে শক্ত করে জড়িয়ে ধরে বলবে, আজ আমি পৃথিবীর সবচেয়ে বেশি খুশি রুবি, তুমি আমাদের এই ছোট্ট সংসারে একটা প্রদীপ আনতে চলেছ, এভাবেই বুকে থাকবে তুমি আমার। কিন্তু এসবের কিছুই হলো না। রোহন খুব সহজভাবেই পুরো বিষয়টা হ্যান্ডেল করলো। একটু ভালোবাসা পাওয়ার জন্য সারা বিকেল প্ল্যান করে আয়নায় লিখে রাখলো রুবি। অথচ রোহন রাত 8টা। রুবি কিচেনে রান্নায় ব্যস্ত, আর রোহন নিজের ফোনে। ওপারে অবশ্যই মারিয়া। কি করছো? শুয়ে আছি। তুমি? আমিও। তোমার বাবা মায়ের সাথে কথা বলেছো? না, কেন? একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম এখন বলা যাবে না, মিট করতে হবে। তুমি আসলে কি চাও রোহন? মানে তুমি কি আদৌ আমাকে চাও?
অবশ্যই চাই, যদিও চাই তাহলে এইভাবে সবকিছু এগিয়ে চলছো কেন? সিরিয়াসলি কেন নিচ্ছ না? বিলিভ মি, আমি সিরিয়াস, কিন্তু একটু টাইম দাও প্লিজ। কিছু না, আমি রাখছি বলে মোবাইলটা রেখে দুই হাত মাথার পিছনে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে রোহন। ভাবছে রবিকে কিভাবে সবকিছু বলে দেবে সে। কি করে বলবে যে এখন আমি তোমাকে নয় মারিয়াকে ভালোবাসি? মারিয়া আমার সন্তানের মা হতে চলেছে, তাই এখনই ওকে আমার ঘরে নিয়ে আসতে হবে। আর মারিয়া আসার মানে একটাই, রুবিকে ঘরটা ছাড়তে হবে। কিছু কি ভাবছো তুমি? রুবির ডাকে বাস্তবে ফিরল রোহন। রুবি সদ্য কিচেন থেকে বেরিয়েছে, মুখে ক্লান্তি স্পষ্ট, নাকের উপর ছোট ছোট ঘামের বিন্দু। মুখটা দেখে মায়া হলো রোহনের। কি নিষ্পাপ একটা মুখ। কি হলো, কিছু বলছো না কেন? কি ভাবছো? না তেমন কিছু না। ও, তুমি না বললেও আমি বুঝতে পারি। টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর শোনো, তোমার যত টেনশনই থাকুক না কেন, আমাদের সন্তানের আগমনে দেখবে সবকিছু দূরে চলে যাবে। একটু ধৈর্য ধরো। কথাটা শুনে রোহন থ বেনে গেল। মনে শান্তির ঢেউ অনুভব করলো সে। এতক্ষণ যাকে তাড়ানোর কথা ভাবছি সেই এসে বলছে সব ঠিক হয়ে যাবে। ধুর, বেশি টেনশন করো না তো, চলো খাবে বলে রোহনকে টেনে নিয়ে টেবিলে বসালো রুবি। দুজনে ডিনার সেরে রোহন আবারও ল্যাপটপ নিয়ে বসে পড়ল। রুবি আয়নার সামনে। রুবি কিছুক্ষণ পর এসে শুয়ে পড়লেও রোহন শোয় না। সে মারিয়ার সাথে চ্যাটিংয়ে ব্যস্ত। কিছুক্ষণ পর রোহনও শুয়ে পড়ল। পরের দিন সকালে রোহন রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য, আর রুবি টিফিন নিয়ে দাঁড়িয়ে। রোহন রেডি হয়ে রুবির থেকে টিফিন নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। রুবি রোহনের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ রুবি রোহনের পাগলামিগুলো খুব মিস করছে। যখন রুবিকে না জানিয়ে ধরে অফিসে যেত না রোহন, আর এখন একবার ফিরেও তাকায় না। মোবাইলের রিংটোনে ঘোর কাটল রুবির। টেবিল থেকে মোবাইল তুলে দেখল রোহনের মায়ের কল। পিক করে, হ্যালো মা, কেমন আছিস রুবি? ভালো, আপনি? আমিও ভালো আছি বাবা। রাইসা ওনারা কেমন আছে? ভালো আছে। একটা খুশির খবর আছে রে মা। তাই নাকি মা? আমি যদি বলি আপনার থেকেও আমার কাছে বড় খুশির খবর আছে। সত্যি? কি সেটা? আগে আপনি বলুন, তারপর আমি বলছি। ও আচ্ছা, শোনো, রাইসার বিয়ে ঠিক হয়েছে। তোমার শ্বশুরের এক বন্ধুর ছেলে। রোহন ওকে চেনে। রোহনকে বলবে ও যেন ছুটি নিয়ে তারিখটা জানায়, তাহলে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করব। সত্যি রাইসার বিয়ে ঠিক হয়েছে? এবার তোমার খুশির খবরটা বলো। আগে বলুন, স্টকে টাকা আছে? কেন, তোমার টাকা লাগবে নাকি? আরে না, মিষ্টি কিনতে হবে। কেন মিষ্টি কেন? আপনার নাতি অথবা নাতনি আসতেছে। কি? তার মানে তুমি মা হতে চলেছ আর আমি দাদি? কবে জানতে পেরেছো? কাল দুপুরে। কাল দুপুরে জেনেছো আর আমাকে বলছো এখন? আসলে মা ব্যস্ত ছিলাম, আজ জানাবো ভাবছিলাম। ভালো হয়েছে, একদিকে রাইসার বিয়ের খবর আর একদিকে নতুন অতিথির খবর। আচ্ছা মা, রাখছি। আচ্ছা, সাবধানে থাকবে। জি বলে কলটা কেটে দিল রুবি। বিকেলবেলা অফিস শেষ করে অফিস থেকে বের হতেই রোহনের সামনে মারিয়া হাজির। রোহন মারিয়াকে দেখে এক প্রকার চমকে গিয়ে বলল, আরে তুমি এখানে? কেন, অবাক হলে? আসলে তোমার অবাক হওয়ারই কথা, কেননা তোমার তো সমস্যা না, সমস্যা আমার। সমাজ খারাপ বললে আমাকে বলবে। অফিসের সামনে এমন বিহেভ করো না, চলো কোথাও বসি। তারপর রোহন মারিয়া দুইজনে একটা পার্কে ঢুকে ঘাসের উপর বসে পড়ল। আজ সারা দিন কল ধরল না। কেন? ও তাই তুমি আমার অফিসে চলে এসেছো? আজ তো অফিস গিয়েছি, কাল বাসায় যাব। আরে না না, ওসব করো না। আর তোমার 7 দিন মনে আছে? সেটাই ভালো হবে। কথা বলার সময় রোহনের মোবাইল বেজে উঠল। মোবাইল বের করে দেখে ওর মা। পিক করে, হ্যালো, কেমন আছো? ভালো, তবে আরো ভালো থাকতে পারতাম। কেন? অবাক হয়ে, রুবি যে প্রেগনেন্ট সেটা যদি তোর মুখ থেকে শুনলে। মোবাইলে রুবির কথা বলতেই রোহন মারিয়া 1 মিনিট কথা বলে একটু দূরে সরে গেল। গিয়ে বলল, হ্যাঁ মা বলো। তুই যে বাবা হচ্ছিস সেটা বললি না কেন? আসলে সময় পায়নি। আর রবি তো তোমায় বলেছে।
হুম, আর শোন, রাইসার বিয়ে ঠিক হয়েছে, ছুটি নিয়ে বৌমাকে নিয়ে চলে আয়। আচ্ছা মা, আমি দেখছি কি করা যায়, বলে কলটা কেটে দেয় রোহন। আবার চলে আসে মারিয়ার কাছে আর বলে, চলো। কোথায়? তোমার রাস্তা সাফ করতে হবে তো, চলো, বলে দুজনে উঠে পড়ে আর পার্ক থেকে বেরিয়ে যে যার মতো চলে যায়, একে অপরকে বাই বলে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। রুবি বসে বসে একটা উপন্যাস পড়ছিল। এমন সময় রোহন ঘরে প্রবেশ করলে রুবি উপন্যাসটা রেখে রোহনের দিকে এগিয়ে গিয়ে বলল, জানো আজ মা ফোন করেছে। কিন্তু তুমি যে প্রেগন্যান্ট সেটা বলেছো কেন? কেন বলবো মানে? আমার তো বলাই উচিত ছিল। খুশির খবর দিতে দেরি করতে নেই। আর খুশির খবর? হোয়াট? কি বলছো তুমি? আমি কি বলছি শুনতে পাওনি? তুমি আমার বাবা মাকে কেন বলেছ যে তুমি প্রেগন্যান্ট? কি গ্যারেন্টি আছে যে তোমার পেটে আমারই সন্তান? কিসের উপর ভিত্তি করে আমি বিশ্বাস করব যে ওটা কোনো পাপের ফসল না? রোহনের মুখে কথাটা শুনেও যেন কিছু শুনতে পেল না রবি, তাই বলল, কি বললে তুমি? তোমার বাচ্চার বাবা কে? কার এই বাপের ফসল? তুমি এসব কথা বলতে পারলে? 2 বছর রিলেশনে ছিলাম আমরা, তারপর 5 বছরের সংসার, পুরো 7-7টি বছর তোমার সাথে আছি আমি, আর আজ তুমি এসব কথা বলছো? কেন বলবো না? 5 বছরে তো তুমি কোনোদিন এসে বলনি যে তুমি মা হতে চলেছ, অথচ একটা ছেলের সাথে তোমাকে কিছুদিন থেকে দেখছি, আর এখন তুমি প্রেগন্যান্ট। রোহনের মুখে ছেলের কথা শুনে অবাক হলো রুবি আর বলল, ছেলে? কোন ছেলের কথা বলছো তুমি? কেন, যার সাথে ঘুরতে যাও, যে তোমার এই সন্তানের বাবা? ব্যাস রোহন, ব্যাস, এসব মিথ্যা অপবাদ দিও না আমায়। তুমি কি বুঝতে পারছো কত বড় পাপ করেছো তুমি? নিজে পাপী হয়ে আমাকে বলছো আমি পাপী? আমি পাপী? তা নয়তো কি? হঠাৎ করে এসে বলছে তুমি প্রেগন্যান্ট। আমাকে পাগল মনে হয়? কিছু একটা বলতে গিয়েও পারল না রুবি আর কোনো কথা বলল না, কারণ রোহনের কথাগুলো রুবির কাছে এক একটা তীরের মতো লাগছে। ধপ করে বিছানায় বসে পড়ল রুবি। রাতে ডিনার সেরে রুবি শুয়ে পড়ল, রোহন মারিয়াকে নিয়ে ব্যস্ত। পরের দিন রোহন রেডি হয়ে বাসা থেকে বের হতেই রোহনের মোবাইল বেজে ওঠে। পিক করে, হ্যালো, কোথায় তুমি? অফিসে যাচ্ছি। আচ্ছা, সাবধানে যেও। বলে মোবাইল পকেটে রেখে দিল রোহন। অফিস থেকে ফিরে এসে দেখলো রুবি শুয়ে আছে। রুবিকে দেখেই বোঝা যাচ্ছে সে সারাদিন কিছু খায়নি। চুল এলোমেলো, পাগলের মতো হয়ে শুয়ে আছে বিছানায়। কিন্তু রোহন সেদিকে খেয়াল না করে ব্যাগটা টেবিলে রেখে ওয়াশরুমে চলে যায়। রোহন ওয়াশরুমে চলে যাওয়ার পর রোহনের মোবাইলে একটা মেসেজ আসে। রুবির কাছে মোবাইলটা রেখে ওয়াশরুমে গেছে রোহন, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও রুবি মোবাইলটা হাতে নিল। পাওয়ার বাটনে চাপ দিতেই মেসেজটা ভেসে উঠল। নাম্বারটা কোনো মারিয়া নামে সেভ করা। তাড়াতাড়ি করে মেসেজটা ওপেন করলো রুবি, আর মেসেজটা ছিল, অফিস শেষ, যদি সময় হয় তো একটু দেখা করো, কাজী অফিসে কথা বলে রাখবো। মেসেজটা দেখে রুবির মাথা ঘুরে গেল। হাতে বৃদ্ধাঙ্গুলটা মোবাইলের স্ক্রিনের উপর থেকে নিচে নিয়ে আসতেই রোহন মারিয়ার করা আরও কিছু মেসেজ দেখতে পেল। এভাবে আরও অনেক মেসেজ দেখল রুবি। এমনিই সারাদিন কিচ্ছু খাওয়ানি, তার উপর এসব দেখে প্রায় সেন্সলেস হওয়ার উপক্রম হলো মেয়েটার। কিন্তু কোনো রকমেই নিজেকে সামলে নিয়ে বসে পড়ল খাটের উপর। রোহন ওয়াশরুম থেকে বেরিয়ে এসে রুবির হাতে তার মোবাইল দেখে রেগে গিয়ে মোবাইলটা ঝটকা দিয়ে কেড়ে নিয়ে বলল, এত সাহস কোথা থেকে পাও আমার মোবাইল ধরার? রুবি অন্য কিছু না বলে সোজা প্রশ্ন করল, মারিয়া কে? কেন? আমি বলছি বলো, মারিয়া কে? সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। রোহনের কথা শেষ হতেই রুবি বিছানা থেকে উঠে এসে রোহনের একদম সামনে এসে আবার বলল, মারিয়া কে বলো? ওই ছেলেটা তোমার যা হয়, মারিও আমার সেটাই। মানে? মানে কি বুঝবো না? প্লিজ রোহন, এমনটা করো না। সত্যিই কোনো ছেলে নেই আমার জীবনে। এই জীবনে একজনকেই ভালোবেসেছি, আর সেটা তুমি। তুমি ছাড়া কেউ নেই আমার। আমার সাথে এরকম করো না। আমাদের অনাগত সন্তানের কথা একবার ভাবো প্লিজ। ওই চুপ, ওই সন্তানের কথা আমায় বলবে না, ওটা পাপ, তুমি পাপী। আমার ওসবের সাথে কোনো সম্পর্ক নেই।
আর হ্যাঁ, পারলে লোকজন জানাজানি হওয়ার আগে বাচ্চাটা নষ্ট করো, টাকা লাগলে আমি দেব, বলে রুম থেকে বেরিয়ে গেল রোহন। রোহনের দিকে হাত বাড়িয়েও তাকে আটকাতে পারল না। রোহন চলে যাওয়ার পর রোহনের কথাগুলো রুবি কানে বারবার বাজতে থাকে। তুমি পাপী, তোমার পেটে পাপের ফসল। রোহন আর মারিয়া একটা হোটেলে বসে আছে, দুইজনেই চুপ। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে রোহন বলল, আচ্ছা মারিয়া, তুমি আমাকে কতটা ভালোবাসো? রোহনের কথায় মারিয়া একটু অবাক হয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি বলো না। একটা মেয়ে কাউকে কতটা ভালোবাসলে সে তার পেটে তার প্রেমিকের সন্তান নিয়ে ঘুরে বেড়ায়? লোক সমাজের ভয় না করে জানো? বলতে পারবে? যদি এখন আমি বলি আমি বিবাহিত, তাহলে এসব জেনেও আগের মতো ভালোবাসবে আমায়? এখন আমি মোটেও ফান করার মুডে নেই রোহন, সো প্লিজ। আমি মোটেও ফান করছি না, আমি সত্যিই বিবাহিত। আমার ঘরে রুবি নামের একটা মেয়ে আছে, সেও অন্তঃসত্ত্বা, সে আমার বিবাহিত স্ত্রী। রোহনের কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ায় মারিয়া। মুহূর্তেই বাকশক্তি হারিয়ে ফেলে সে। কোনো রকমই বলল, কি বলছো এসব? রোহন মারিয়ার হাত ধরে বলল, আমার ঘরে স্ত্রী থাকলেও আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে থাকতে চাই। কিন্তু কোনো কিন্তু নয়, প্লিজ, ভালোবাসি তোমায় মারিয়া। মনে মনে ভাবতে লাগলো, এখন রোহনকে রিজেক্ট করলে তার সমাজে মুখ দেখানো দায় হয়ে যাবে। তারপর নিজেই নিজেকে বলতে লাগলো, ভুল যখন হয়েছে তখন নিজের জন্য, নিজের সন্তানের জন্য হলেও এসব মেনে নিতে হবে, কারণ এখন মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কি হলো, কথা বলো, আমায় ফিরিয়ে দিও না মারিয়া। আমি তোমাকে ফিরিয়ে দেব না, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। বলো কি কাজ? তোমাকে তোমার স্ত্রীকে ডিভোর্স তো দিতে হবে, সাথে আমার সন্তানের প্রতিদ্বন্দ্বীকেও সরাতে হবে, যেন ভবিষ্যতে আমার সন্তান ছাড়া অন্য কেউ তোমার সম্পত্তির ভাগিদার না হতে পারে। সেটা কিরকম? তুমি যে বললে তোমার স্ত্রী প্রেগনেন্ট, যেভাবেই হোক সেই সন্তানটাকে নষ্ট করতে হবে। কিভাবে? ওকে এসব বলবে, ও মানবে না। তাহলে অন্যভাবে করবে। প্রথমে ওর সাথে একটু নাটক করবে, কেয়ার করবে, তারপর সুযোগ বুঝে দুধের বা কোনো কিছুর সাথে একটা পিল খাইয়ে দেবে। ও আচ্ছা, বুঝতে পেরে গেছি। চলো। কোথায়? কাজী অফিস। আজই? ওকে। তারপর রোহন মারিয়া কাজী অফিসে গিয়ে তাদের বিয়েটা করে নিল। কাজী অফিস থেকে বেরিয়ে রোহন মারিয়াকে ড্রপ করে দিয়ে নিজের বাসায় আসে। এসে দেখে রুবি ঘুমিয়ে গেছে, তাই রুবিকে ডেকে তুলল রোহন। রুবি ঘুম থেকে উঠে দেখলো রোহন বসে আছে তার হাত ধরে। রুবি কিছু বলার আগে রোহন বলল, যাও ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আসো। রোহনের হঠাৎ কেয়ারিংয়ে একটু খটকা লাগলো রুবির, কিন্তু পরেই আবার ভাবলো, হয়তো রোহন তার ভালোবাসাটা বুঝে গেছে, হয়তো সে তার ভুলগুলো বুঝে গেছে। রুবি উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলে রোহন রুবির হাত ধরে বলল, সরি রুবি, তখন আসলে মাথা ঠিক ছিল না, আর ওই মারিয়া নামের মেয়েটা মাথায় উঠে বসেছিল, তাই কি করব বুঝতে পারিনি। বাসা থেকে বেরিয়ে নির্জন একটা জায়গায় বসে ভেবে দেখলাম, আসলে আমি যা করেছি তা ভুল ছিল, আমি মাফ করে দাও প্লিজ। রুবি রোহনের কথার উত্তরে কিছু বলল না, শুধু রোহনকে শক্ত করে জড়িয়ে ধরল। আর এইভাবেই রোহন 7 দিন অপেক্ষা করল সঠিক সুযোগের। 7 দিন পর একদিন সন্ধ্যায় রুবি বসে বসে বই পড়ছিল। এমন সময় রোহন এসে এক গ্লাস দুধ রুবিকে দিয়ে বলল, নাও, এটা খেয়ে নাও। রুবি একটা মুচকি হাসি দিয়ে রোহনের হাত থেকে গ্লাসটা নিয়ে দুধটুকু খেয়ে নিল। রুবিকে দুধ খাইয়ে রোহন রুবির হাত থেকে গ্লাসটা নিয়ে টেবিলে রেখে বলল, তুমি এখন শুয়ে পড়ো, আমি একটু ওই গলির দোকান থেকে একটু ঘুরে আসি। রোহনের কথা মতো রুবি শুয়ে পড়ল, আর রোহন দরজা বাইরে থেকে বন্ধ করে মারিয়ার কাছে চলে গেল। রুবি শুয়ে পড়লেও তার যেন কিছুই ভালো লাগছে না, মাথা ঘুরছে, সাথে একটু একটু পেট ব্যথা। প্রথমে এসব কি এমনি হয় ভেবে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে রুবি, কিন্তু পেট ব্যথা ধীরে ধীরে বাড়তে শুরু করলো, আর এক পর্যায়ে সহ্যের বাইরে চলে গেল। মেয়েটা পেট ব্যথায় গড়াগড়ি দিতে শুরু করলো বিছানায়। বাঁ হাত দিয়ে পেট চেপে ধরে ভাঁজ হয়ে টেবিল থেকে মোবাইলটা নিয়ে রোহনকে কল দিলে রোহনের মোবাইলটা সুইচ অফ বলে। কিন্তু বারবার ট্রাই করতে থাকে রুবি, কিন্তু ফলাফল একই। মোবাইলটা রেখে হঠাৎ পেট ব্যথার কারণ জানতে রোহন যে গ্লাসে করে দুধ নিয়ে এসেছিল সেই গ্লাসটা হাতে নেয় রুবি।
হাতে নিয়ে গ্লাসের তলায় পীরের কিছু গুঁড়ো দেখতে পায় সে। এসব দেখে নিমেষেই চোখে জল এসে যায়। গ্লাসটা ফ্লোরে একটা আছাড় মেরে দরজায় গিয়ে জোরে জোরে আঘাত করতে থাকে সে। আর এর মাঝে রুবি বুঝতে পারে তার ব্লিডিং শুরু হয়ে গেছে। এসব দেখে একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায় রুবি। সেন্স ফিরে এসে নিজেকে আবিষ্কার করে তার বাবার বাসায়। চারিদিকে তাকিয়ে দেখে তার বাবা, মা, ছোট ভাই মুবিন বসে আছে। রুবি বিছানা থেকে উঠতে গিয়ে পেটের ব্যথার কারণে পারল না। রুবিকে উঠতে দেখে ওর মা বলল, উঠবি না, ডক্টর কিছুদিন উঠতে না করেছে। তারপর রুবি জানতে পারে তার কোনো প্রতিবেশী তার চিৎকার শুনে তাকে হসপিটালে নিয়ে যায়, আর সেখান থেকে সে তার বাপের বাড়িতে। রোহন কোথায় বলে রুবি তার মাকে প্রশ্ন করে। রুবির মা বলে, ওর কথা এখন আর জানতে চেয়ে লাভ কি? রুবি তার মায়ের কথায় অবাক হয়ে বলে, কেন? এই নে তোর ডিভোর্স পেপার। রোহন তোকে 3 দিন হলো ডিভোর্স দিয়েছে। ডিভোর্সের কথা শুনে রুবি কি বলবে না বলবে বুঝতে পারে না, শুধু তাকিয়ে থাকে কাগজটার দিকে আর মনে মনে ভাবে 7 বছরের ভালোবাসার দলিল এটা। কাউকে বুঝি খুব ভালোবাসলে এমনটাই হয়? কোনো কথা না বলে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে রুবি। 8 বছর পর রুবি সকাল 7টা বাজলে তাড়াতাড়ি উঠে সকালের নাস্তা খেয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল। রুবি রাস্তা দিয়ে হাঁটার সময় কেউ একজন রুবি বলে ডাক দিল। কেউ পেছন দিকে ডাক দিলে পেছনে ঘুরে দাঁড়ায় রুবি। পেছন ফিরে দেখে একটা লোক মাথার চুলে হালকা পাক ধরেছে। দেখে চেনা চেনা লাগছে রুবি রোহনের দিকে ফিরে দেখাতেই অবাক হয়ে যায় রোহন। চোখে কালো ফ্রেমের চশমা, চুলে পাক ধরেছে, কাঁধে একটা ব্যাগ। রোহন বলল, কেমন আছো রুবি? আমাকে চিনতে পারোনি? আমি রোহন। জি, আমি ভালো আছি। আর এখানে এসেছেন, আমাকে বলবে না আমি কেমন আছি? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি বলেই ঘুরে চলে যেতেই রোহন রুবির হাত ধরে বলে, একটু দাঁড়াও না। কেন? এমনি বলে রোহন শুধু রুবিকে দেখেই যাচ্ছে। কি হলো, কিছু বলো, আমার তাড়া আছে। কোথায় যাচ্ছ? সামনেই। আর শুনলাম মারিয়াকেও নাকি ডিভোর্স দিয়েছ? না, আমি দিইনি, সেই দিয়েছে। কেন? ভালোবাসা কমে গেছে? হো, আচ্ছা আমি আসি, তোমার জন্য একটা জিনিস এনেছি। কি? নূপুর। কেন? তোমার পছন্দ ছিল খুব। আমার তো তোমাকেও পছন্দ ছিল, তুমি অনেকটা বদলে গেছো। দমকা ঝড়ের পর প্রকৃতি এমনিতেই বদলে যায়। রুবির কথায় মাথা নিচু করে রোহন। রুবি বলতে শুরু করে, তুমি অবশ্যই সুখ ভালোবাসার জন্য আমাকে ছেড়ে মারিয়ার কাছে গিয়েছিলে, কিন্তু তুমি হয়তো এটা জানো না, সুখ অনেকের মাঝে নয়, একজনের মাঝে থাকে। যাই হোক, ভালো থেকো বলে চলে যেতে শুরু করে রুবি। রোহন আবার রুবিকে ডাকে। রুবি পিছন ফিরে বলল, কি আমায় ভালোবাসো এখনো? রুবি চুপ। রোহন একটু এগিয়ে গিয়ে রুবির সামনে হাঁটু গেড়ে হাত জোর করে বলে, ফিরে আসতে পারবে না? কি করছো কি এসব? উঠে পড়ো, আগে বলো ফিরে আসবে। রোহন আর রুবির কথা বলার মাঝে 3-4টা বাচ্চা এসে রুহির আঁচল টেনে বলল, ম্যাম, কে উনি? উনি ওভাবে কেন বসে হাত পেতে আছে? কেউ না, তোমরা যাও, আমি আসছি। রুবির কথায় বাচ্চাগুলো চলে গেল। তারপর রুবি রোহনকে বলল, দেখো রোহন, ভেঙে যাওয়া সেতু মেরামত করার চেষ্টা আর করো না, লাভ নেই, তাতে বৃথা সময় নষ্ট হবে। তোমার মনে আছে আমার পেটের বাচ্চাটা তোমার কাছে কতটা বোঝা হয়ে গিয়েছিল? কত ছলনা করে ওকে দুনিয়ার আলো দেখার আগেই ওর চোখ দুটো বন্ধ করে দিয়েছিলে। কথাটা বলতেই রুবি তার চোখের কোণে জল চলে আসে। জলের ফোঁটা মুছে নিল রোহনকে লুকিয়ে। কিন্তু সৃষ্টিকর্তার কি মহিমা দেখো, আজ আমার কতগুলো বাচ্চা। ওরা যখন আমাকে ম্যাম বলে ডাকে, তখন আমি ম্যাম শব্দটা শুনি না, আমি শুনি মা। আর এর জন্য আমার পরিবারের ইচ্ছার বাইরে এই স্কুলটাই পড়াই আমি ওদের মাঝে আমার সেই সন্তানকে খুঁজে পাই। আর আমার সন্তানদের ছেড়ে আবার তোমার কাছে ফেরা সম্ভব না। তুমি তো 8 বছর পর এসেছো। আমি চাইলে আরো 5 বছর আগে বিয়ে করতে পারতাম। অনেক প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু আমি তো অনেকের মাঝে সুখ খুঁজিনি, তাই করিনি আবার বিয়ে। আরো অনেক কথা বলার ছিল, আমাকে ডিভোর্স দেওয়া সহ অনেক কিছু, কিন্তু সময় নেই। আমার সন্তানেরা ডাকছে আমায়, ভালো থেকো বলেই চলতে শুরু করলো রুবি। রোহন রুবিকে চিৎকার করে ডাকতে গিয়েও পারল না। ভেতরটা রুবির জন্য চিৎকার করলেও
মুখে কোনো কথাই আসছে না। রুবি চলে যাচ্ছে। রোহন দেখছে, শুধু দেখেই যাচ্ছে। আস্তে আস্তে কিছু বাচ্চার মাঝে হারিয়ে গেল রুবি। রোহন শত চেষ্টা করেও আর রুবিকে খুঁজে পেল না। ভালোবাসা সুখ কখনো একের অধিক কারোর মাঝে খুঁজতে যাবেন না। এতে হয়তো সাময়িক একটু সুখ ভালোবাসা পাবেন, কিন্তু দীর্ঘস্থায়ী নয়। কারণ ভালোবাসা সুখ থাকে একজনের মাঝে। একটু সময় নিন, ধৈর্য ধরুন, আপনার প্রিয় মানুষটাকে বুঝতে শিখুন, তাকে আপনাকে বুঝতে দিন। বিশ্বাস করুন, আপনি একজনের মাঝে যে সুখ পাবেন তা হাজার হাজার জনের মাঝে পাবেন না। আর সবচেয়ে বড় কথা, সুখ ওপরওয়ালার দান, তাই দুজনে মিলে সেটির জন্য প্রার্থনা করুন।